আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলে এলাম সাবজেক্ট হ্যাক্স ভার্সিটি কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতে। এখন হয় কি ভাইয়া, কেমিস্ট্রি নিয়ে সবারই কম বেশি একটু ভয় থাকে যে ভাইয়া কেমিস্ট্রি কিভাবে সলভ করব, কেমিস্ট্রি থেকে কিভাবে অ্যান্সার করব। এখন একটা মজার বিষয় হচ্ছে কেমিস্ট্রি সব ভর্তি পরীক্ষা তোমাদের আছে। ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, মেডিকেল বলো। তাই কেমিস্ট্রি তোমার আসলে মনোযোগ দিয়ে ভালোমতো পড়তে হবে। এখন কথা হচ্ছে আমরা যদি সব একসাথে পড়া শুরু করি গদবাঁধা, তাহলে কি শেষ করতে পারবো? বা ভাই আমাদের এখনো অনেক গ্যাপ আছে, তাহলে আমরা কিভাবে পড়বো? সো এই জন্য দরকার হচ্ছে অ্যানালাইসিস করে পড়া, যে কোনটা কিভাবে বেশি আসছে পরীক্ষায় বা কোন টপিক থেকে বারবার রিপিট আসে, সেগুলো যদি একটু ভালো মতো অ্যানালাইসিস করে আমরা পড়তে পারি, তাহলে আমাদের সবারই ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে। আচ্ছা, সো চলো আমরা আস্তে আস্তে আগাই, দেখি এখানে আমাদের কি কি আছে। শুরুতে দেখো ভার্সিটির ভর্তি পরীক্ষায় কিছু বিশ্ববিদ্যালয়ের নাম লেখা আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কৃষিগুচ্ছ, জিএসটি গুচ্ছ। আচ্ছা, এখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার কিন্তু সবারই স্বপ্ন থাকে। বিশেষ করে আমরা যেই যে এলাকায় থাকি, যেমন অনেকের ইচ্ছা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, অনেকের ইচ্ছা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, অনেকের ইচ্ছা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, অনেকের ইচ্ছা আছে জিএসটি গুচ্ছে ভর্তি হওয়ার। এরকম সবারই স্বপ্ন থাকে, কিন্তু সবার মধ্যে কয়েকটা ছোট ছোট ধারণা থাকে যে ভাইয়া আমরা কি টপ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কি আমাদের জীবন সার্থক বা এরকম কিছু। আসলে ব্যাপারটা ভাইয়া টপ আরেকটা হচ্ছে বটম, এরকম বিশ্ববিদ্যালয় বলতে কিছু নাই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ই খুব ভালো এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভাইয়া খুব ভালো। ডিপেন্ড করে তোমার উপর। তুমি যদি ভাইয়া তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারো, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটা যদি তুমি ভালো মতো বুঝো, সুন্দর মতো ওটা নিয়ে পড়াশোনা করো, গবেষণা করো, তাহলে তুমি সফল হতে বাধ্য ইনশাল্লাহ। হ্যাঁ, সো এই জন্য ভার্সিটি সবগুলাই খুবই ভালো এবং প্রত্যেকটা সাবজেক্টই খুবই ভালো। এখন অনেকে বলতে পারো ভাইয়া চাকরির ডিমান্ড এটার আছে, সেটার আছে, এই আছে, সে আছে। ভাইয়া তুমি যদি একটা জিনিসে ভালো প্রিপারেশন নাও, ভালো মতো পড়াশোনা করো, চাকরি তুমি নিজে সৃষ্টি করতে পারবে ইনশাল্লাহ। সো এটা নিয়ে একদমই টেনশনের কোনো কারণ নাই। আর এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় খুবই ভালো, খুবই চমৎকার। ফ্যাকাল্টিরা যারা আছেন, সম্মানিত শিক্ষক মহোদয়, সবাই খুবই ভালো এবং প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট। হ্যাঁ, সো চলো আমরা সামনের দিকে আগে। এগুলো আমাদের সবারই স্বপ্ন থাকে ভর্তি হওয়ার। এখন ভর্তি হতে হলে আমাদের কি করতে হবে? এখন এখানে একটু ছোট্ট একটা নেগেটিভ কথা বলি। নেগেটিভ কথা কি, ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স যারা, তারাও কিন্তু ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, স্বাভাবিক। মেডিকেলের ভর্তি ইচ্ছু যারা, তারাও কিন্তু ভার্সিটিতে পরীক্ষা দিবে। আর ভার্সিটির ভর্তি ইচ্ছু যারা, তারা কিন্তু ভার্সিটিতে পরীক্ষা দিবেই। সো সবাই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে অ্যাটলিস্ট। তার মানে কি, এই জায়গার ভাইয়া কম্পিটিশন সবচেয়ে বেশি। এই জন্য তোমাদের স্বপ্নকে যদি পূরণ করতে হয়, একটা ভালো বিশ্ববিদ্যালয় তোমাদের মতে একটা ভালো সাবজেক্টে, যেটা তোমাদের ইচ্ছা, সেখানে যদি ভর্তি হইতে হয়, তাহলে কি করতে হবে ভাইয়া? অবশ্যই অনেক প্রতিযোগিতাপূর্ণ একটা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ভালো ফলাফল করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে ভাইয়া? অনেক ভালো মতো প্রস্তুতি নিতে হবে। আমাদের স্ট্র্যাটেজি থাকতে হবে কিভাবে পড়লে, কোনটা পড়লে ভালো করতে হয়, এই জন্য দরকার অ্যানালাইসিস। তো চলো আমরা আস্তে আস্তে দেখি কিভাবে কি পড়া যায়। তার আগে একটু দেখি কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টনগুলো কেমন ছিল গত বছরের সার্কুলার অনুযায়ী। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় বলি ভাইয়া, এখানে যে মানবন্টনগুলো আছে বা এমসিকিউ কয়টা আসে, রিটেন কয়টা আসে, এমনও হতে পারে ভাইয়া সার্কুলার যখন দিবে তারা হয়তো একটু কম বেশি করতে পারে মার্কের, মানে আমরা যেটা বলি ডিস্ট্রিবিউশন আর কি। হ্যাঁ, কম বেশি হতেই পারে। আসলে মেইন কথা হচ্ছে সার্কুলার দিলেই সবকিছু ভালো মতো অনুধাবন করা যায় যে কোনটা আসবে কোনটা আসবে না, কি করব কি করব না, মানে কোনটাতে কত মার্ক থাকবে সেই জিনিসটা আর কি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা গত বছরের মোটামুটি ভর্তি পরীক্ষার আলোকে যে সার্কুলারগুলো ছিল সেই অনুযায়ী একটু কথা বলি। যেমন ভাইয়া শুরুতে যদি একটু বলি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট, এখানে মোট ভর্তি পরীক্ষার নম্বর হচ্ছে 100। আমরা শুধু কেমিস্ট্রি পার্ট নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রিতে দেখো এমসিকিউ ছিল 15টা, প্রতিটাতে 1 নাম্বার করে 15 নাম্বার। রিটেন হচ্ছে 10 নম্বরের। এখন রিটেনে কয়টা প্রশ্ন আসে? 10টা, 5টা, 4টা? ইউজুয়ালি 4টা প্রশ্ন আসে, 2.5 নাম্বার করে ইউজুয়ালি। হ্যাঁ, টোটাল 10। তবে 4টা প্রশ্ন যে বললাম, এগুলার সাব প্রশ্ন আসতে পারে। ধরো 1-এর এ বি সি ডি ই, 2-এর এ বি, 3-এর এ বি সি, এরকম ভাগ করে নাম্বারটা বন্টন হতে পারে। হাফ নম্বরের প্রশ্ন হতে পারে, মানে ওই একটার মধ্যেই আর কি। ধরো 2.5 নম্বরের মধ্যে একটা হাফ হইলো, একটা 1 হইলো, আরেকটা ধরো আবার 1 হইলো, বা একটা 1.5 হইলো, একটা 1 হইলো, বুঝছো না? এরকম ভাবে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেট করতে পারে। 4টা প্রশ্ন যে হবে তার কিন্তু গ্যারান্টি নেই, 10টাই হইতে পারে, 5টা হইতে পারে। হ্যাঁ, এটা প্রতি বছর চেঞ্জ করে না, মানে বেশি একটা চেঞ্জ করে না, বাট করলেও করতে পারে। এই জায়গায় একটা ফ্লেক্সিবিলিটি থাকে। হ্যাঁ, সো এই জন্যই নাম্বারগুলো দেখে একটা আইডিয়া নিব যে গত বছর কি হয়েছিল। একদম এই বছর যে সেম টু সেম হবে তা তুমি বলতে পারবে না, সার্কুলার দেখে বলা যাবে, বাট একটা ধারণা নেওয়া যায় আর কি। হ্যাঁ, আরেকটা লেখা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এরপর আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এবং ডি ইউনিটে। টোটাল ভর্তি পরীক্ষার মার্ক হচ্ছে 80।
এখন কেমিস্ট্রিতে এই ইউনিটে এমসিকিউ আসে 24টা, ডি ইউনিটে আসে 24টা, 1 মার্ক করে। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টোটাল মার্ক হচ্ছে 72 ভর্তি পরীক্ষার, এমসিকিউতে আসে 8, রিটেনে আসে 8, কিসের? কেমিস্ট্রি পার্ট থেকে। এটা বিভিন্নভাবে আসতে পারে, রিটেনের কথাটা বলতেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি আসি 100 মার্কের, সো এমসিকিউ আসে 25টা, 1.25 মার্ক করে, মানে প্রতিটা এমসিকিউর মার্ক হচ্ছে 1.25। সো এইভাবে মার্কিংটা হয়ে থাকে। আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা দেখি, মোট মার্ক হচ্ছে 100, 25টা এমসিকিউ আসে কেমিস্ট্রি পার্ট, এগুলো কিন্তু সব কেমিস্ট্রি পার্টের নাম্বার। খুলনা বিশ্ববিদ্যালয়ের এ এবং বি ইউনিটের কথা যদি দেখি, 100 নম্বরের পরীক্ষা হয়। এই ইউনিটে এমসিকিউ আসে 20টা, রিটার্ন অনুযায়ী চেঞ্জ হতে পারে। হ্যাঁ, আবার এমসিকিউ বি ইউনিটে আসে 12টা, রিটার্ন আসে 8 নম্বরের। বুঝছো? মানে এখানেও যে কম বেশি হতে পারে আর কি। ধরো এমসিকিউ তো বাড়াই দিল, রিটার্নে কমাই দিল, অথবা রিটার্নটাই বাদ দিয়ে দিল, এমসিকিউ দিল, ইচ্ছা মতো। হ্যাঁ, এটা প্রতি বছর সার্কুলার দেখে বোঝা যায়। এরপর যদি আসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, 100 নম্বর টোটাল, এমসিকিউ আসে 25টা। জিএসটি গুচ্ছ 100 নম্বর টোটাল, এমসিকিউ আসে 25টা, 1 নম্বর করে। কৃষি গুচ্ছ 100 নম্বর, এমসিকিউ আসে 20টা, 1 নম্বর করে। এইগুলা গেল ঘটনা। এখন আমরা এইচএসসিতে যে পরীক্ষা দিই ভাইয়া, বোর্ড পরীক্ষা, এখানে কিন্তু আমাদের ধরো হয় কি, অনেক সময় যদি আমরা উত্তর নাও পারি, আমরা আন্দাজে দাগাই যে আচ্ছা এ দিলাম, আচ্ছা সি দিলাম, যেগুলো পারি না আর কি, আন্দাজে দাগাই, মাঝে মাঝে হয়েও যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু এই কাজটা করতে পারবে না। অলমোস্ট সব জায়গায় দুবার নেগেটিভ মার্কিং থাকে। কি থাকে ভাইয়া? নেগেটিভ মার্কিং থাকে। এখন কথা হচ্ছে, এই যে আমি যে লিখতেছি নেগেটিভ মার্কিং, এই জিনিসটা আসলে কি? সাধারণত নেগেটিভ মার্কিং হয়ে থাকে 25%। একটা এমসিকিউর 25% নাম্বার নেগেটিভ মার্কিং হয়ে থাকে। নেগেটিভ মার্কিং বলতে কি বোঝায়? ধরো তুমি একটা প্রশ্ন ভুল দিলা, ওইটাতে 1 নাম্বার ছিল, তাহলে 0.25 মার্ক কাটা যাবে। এখন আমি যদি তোমাদেরকে জাস্ট ছোট্ট একটা আইডিয়া দিই, ধরো তুমি 5টা প্রশ্ন অ্যান্সার দিলা, 1 নাম্বারটা তোমার হলো, 2 নাম্বারটা তোমার হয়নি, তুমি যে আন্দাজে দিছো আর কি, হ্যাঁ হয়নি, 3 নাম্বারটা তোমার হলো, 4 নাম্বারটা তোমার হয়নি, 5 নাম্বারটাও তোমার হয়নি। ধরো কোনো না কোনো কারণে 50-50, ধরো এটার 50-50 চান্স ছিল, তুমি আন্দাজ একটা দেখাইছো। এটা ধরো যেটা হইতো ওই যে এ আর সি, ওই যে এ বি সি ডি, সি হবে অ্যান্সার, এ দাগাই দিছো ভুলে, হ্যাঁ, বা এ হবে অ্যান্সার, সি দাগাই দিছো ভুলে, এরকম কিছু একটা ভুল হয়েছে। তাহলে তোমার কারেক্ট হয়েছে কয়টা ভাইয়া? 2টা, শেষ। এখন নেগেটিভ কয়টা হয়েছে? 1 2 3, 3টা ভুল হয়েছে। তাহলে 3 × 0.25 করে কাটা যাবে, মানে তোমার যতটুকু ঠিক হয়েছে তার থেকে কাটা যাবে কিন্তু, বুঝতে পারছো? আলটিমেটলি কত কাটা গেল দেখো, 2 - 0.75, তাহলে তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ হচ্ছে 1.25। দেখছো তোমার পাওয়ার কথা হচ্ছে 2, কিন্তু তুমি 3টা ভুল করার কারণে, মানে 5-এর মধ্যে, তো তখন 0.25 করে 3টার জন্য নেগেটিভ মার্কিং হবে, মানে যেই নাম্বার তুমি পাইছো তার থেকে নেগেটিভ হবে, এবং আলটিমেটলি তুমি পাচ্ছ 1.25। সো এইটার কারণেই আসলে ভর্তি পরীক্ষায় এত এত কম্পিটিটর থাকার পরও পাশের হার অনেক কম থাকে, খুবই কম, 10%-এর মতো পাশের হার থাকে। পাশ মানে একটা ন্যূনতম নাম্বার পাওয়ার আর কি, হ্যাঁ, সব জায়গায় কিন্তু সিমিলার না। তো এত কম হয় এই কারণেই যে আমরা আসলে যে এইচএসসির প্র্যাকটিসটাই কন্টিনিউ রাখি, বাট এটা করা যাবে না, যেহেতু এইচএসসি পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ। আমরা যে কাজটা করব এখন, বুঝে বুঝে অ্যান্সার করব, যেই জিনিসগুলো আমরা পারবো সেগুলো আমরা টিক দিয়ে যাবো যে না ঠিক আছে, এটা আমরা একদম অ্যাবসলিউটলি শিওর। এরপর আমরা দেখব হিসাব করে, যে ধরো তোমার কাছে হচ্ছে মোটামুটি 100টা, মানে 25টা এমসিকিউ ছিল কেমিস্ট্রিতে, হ্যাঁ, 25টার মধ্যে তুমি 15টা পারছো মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো পারছো। এরপর হচ্ছে 5টা এমসিকিউ ইউ আর নট শিওর। তুমি যদি দেখো তুমি মোটামুটি 70% মার্ক তুলে ফেলছো, 70%, ধরো কেমিস্ট্রি 70%, ধরো কেমিস্ট্রি 100 নম্বর পরীক্ষা হচ্ছে, ধরো তুমি 70 নম্বর শিওর করে ফেলছো। এরপর একটা গ্যাম্বল করা যায় কিভাবে? ধরো তুমি 5টা এমসিকিউ দাগাইলা, 5টা এমসিকিউ এক্সট্রা দাগাইলা, এর মধ্যে যদি ভাইয়া একটা রাইট হয় আর 4টাও যদি রং হয়, তাও তোমার এক্সট্রা কোনো নাম্বার কাটা যাচ্ছে না। কেন? খেয়াল করো, একটা রাইট হওয়া মানে 1 নাম্বার, 4টা রং না মানে রং মানে হচ্ছে 1 নাম্বার কাটা যাবে, তার মানে আলটিমেটলি 0, মানে এগুলো কিন্তু তুমি এক্সট্রা করতেছো। সো ভাইয়া মাথায় রেখো, তুমি যদি এক্সট্রা, এগুলো কিন্তু এক্সট্রা, যেগুলো অ্যাবসলিউটলি শিওর ওই যে তোমার 70% কভার হয়ে গেছে তারপরে কিন্তু, হ্যাঁ, তো এগুলোকে আমরা বলি র্যাঙ্ক বুস্টার। ধরো তোমার শিওর হয়ে গেছে তুমি কেমিস্ট্রি মোটামুটি ভালো পারছো, এরপর র্যাঙ্ক বুস্ট করার জন্য হয়তো কেউ গ্যাম্বল করতে পারে। সো দেখো এই এক্সট্রা 5টা দাগানোর কারণে তোমার নাম্বার কাটাও যাচ্ছে না, বাড়তেছে না। বাট যদি 5টার মধ্যে তোমার 2টা কারেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু তুমি নাম্বার প্লাস হচ্ছে, হ্যাঁ প্লাস হচ্ছে। আবার 5টাই যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু মাইনাস হচ্ছে। সো এরকম গ্যাম্বল নিজেদের মধ্যে হিসাব করে করতে পারবো। এগুলো পরের হিসাব, আস্তে আস্তে যত বেশি পরীক্ষা দিবা, যত বেশি কোয়েশ্চেন সলভ করবা, তত তোমার মাথায় এরকম আইডিয়া আসতে থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, সো এগুলো মোটামুটি আমরা বুঝে নিলাম। এরপর আসি ক্যালকুলেটরের বিষয়টা। এইটা আবার কি জিনিস? শোনো ভাইয়া, আমাদের যে একটা স্বভাব, আমরা হচ্ছে 5 + 5 যোগ করলে যে 10 হয়, এটা অনেক সময় শিওর হওয়ার জন্য ক্যালকুলেটরে টাইপ করে দেখে নিই। এটা আমরা সবাই কম বেশি, হ্যাঁ, আমি নিজেও করতাম। এখন বিষয় হচ্ছে, বা এখনো করি, এখন বিষয় হচ্ছে এই যে এইচএসসিতে এত এত ক্যালকুলেটর ইউজ করছো, এখন হঠাৎ করে ভার্সিটি ভর্তি পরীক্ষা দেখো ম্যাক্সিমাম জায়গায় ক্যালকুলেটর নাই, আর যেই সব জায়গায় ক্যালকুলেটর আছে বলা আছে। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই আর কি, হ্যাঁ, ইউনিভার্সিটিগুলোতে সার্কুলারে লেখা থাকে কোন মডেলের বাইরে তুমি ইউজ করতে পারবা না। ইউজুয়ালি FX 100 যেগুলো আছে না, 100-এর কম এগুলা তুমি ইউজ করতে পারবা,
হ্যাঁ, যেগুলোতে যে স্টোর করার ক্যাপাসিটি নাই আর কি। হ্যাঁ, তো ওগুলা FX100 এর কমগুলো সাধারণত ইউজ করতে দেয়, যেগুলো খুবই ডিফিকাল্ট টু ইউজ আর কি, কারণ যেহেতু আমরা আসলে একটা সার্টেন সবসময় ইউজ করি না মডেল, ওইটাতে অভ্যস্ত থাকি, অন্যগুলো আমাদের ডিফিকাল্ট হয়। সো এগুলো আসলে ক্যালকুলেটর যে ইউজ করতে দেয় সেগুলো আসলে অত বেশি ফাংশনাবিলিটি থাকে না, 100 কম থাকে। তো ধরেই নাও তোমার আসলে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া যাবে না। সো এখানে কিন্তু কয়েকটা পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক হচ্ছে আমরা যে এতদিন প্র্যাকটিস করছি ক্যালকুলেটরে, সেটা আসলে এখন আর প্রয়োজন নাই। তো আমাদের অভ্যাস একটু চেঞ্জ করতে হবে, এটা একটা নেগেটিভ দিক, কারণ অভ্যাস চেঞ্জ করা একটু ডিফিকাল্ট। পজিটিভ দিক কি? পজিটিভ দিক হচ্ছে ভাইয়া চিন্তা করো, ক্যালকুলেটর নাই, তার মানে বড় ম্যাথ দিবে, বড় কোন ক্যালকুলেশন দিবে? আচ্ছা, যদি দিয়ে দেয় কত 5% দিবে বা 10% দিবে, তোমার মাথায় রাখো বাকি 90% কি তুমি পারো? 90% যদি পারো, ইউ ক্যান স্যাক্রিফাইস দিস 10%। এখন কথা হচ্ছে আমাদের কি দরকার সবচেয়ে বেশি? আমি তো তোমাদেরকে লিখে দেখাই। আমাদের ধরো সবচেয়ে বেশি যে জিনিসটার দরকার কেমিস্ট্রিতে, হ্যাঁ, সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। আসলে কেমিস্ট্রি না, সব জায়গায় ভার্সিটির সব ধরনের ভর্তি পরীক্ষায় তোমার হ্যান্ড ক্যালকুলেশনটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশন। তো আমরা যখন ক্লাস করাবো ভাইয়া ইনশাল্লাহ, আমরা ক্লাস করানোর সময় হ্যান্ড ক্যালকুলেশনের অনেক ট্রিক্স আছে, টিপস আছে, এগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমরা সবসময় একটা কম বেশি একটু ভুল হয় আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে আমরা অনেক বেশি শর্টকাট চাই। অনেক বেশি কি চাই ভাইয়া? শর্টকাট চাই, যে ভাই এটা শর্টকাট আছে কিনা, এটা শর্টকাট আছে কিনা। আমি বলবো ভাইয়া তোমরা আগে একটা কাজ করবা, আগে এটার যে শর্টকাটটা পড়তেছো সেটার থিওরিটাকে একটু জানা তো দরকার, যেটা কোন থিওরি থেকে আসছে। যেন শর্টকাট, আসলে শর্টকাটেরও কিন্তু লিমিটেশনস আছে, সীমাবদ্ধতা আছে। শর্টকাট একটা কিছু সংখ্যা পর্যন্ত হয়তো অ্যাপ্লিকেবল, তারপর অ্যাপ্লিকেবল না। এটা জানবা কিভাবে? থিওরিটাকে বুঝতে হবে। আগে তুমি থিওরিটা জানবা, শর্টকাটটা কিভাবে আসছে, হ্যাঁ, কিভাবে এসেছে সেটা আগে জানতে হবে। এরপর হচ্ছে তুমি প্র্যাকটিস করে অ্যাপ্লাই করা শিখবা, তাহলে এটা আর শর্টকাট মনে হবে না বা এক্সট্রা মুখস্থ করা লাগবে না, এটা তুমি এমনিতেই বোঝা যাবে ইনশাল্লাহ। এটা খুব কাজে লাগবে। শর্টকাট আসলে কেন দরকার বা এগুলো আসলে কেন দরকার বা বেশি বেশি প্র্যাকটিস কেন দরকার? বিকজ হচ্ছে ভর্তি পরীক্ষার টাইম কিন্তু খুবই কম, অলমোস্ট 36 বা 30 সেকেন্ড সময় পাবা তুমি প্রতিটা এমসিকিউ অ্যান্সার করতে। এখন আমাদের এখন যে অবস্থা, আমরা 1 মিনিট 2 মিনিট লাগাই দিই কোয়েশ্চেন পড়তে, অ্যান্সার করবো কোন সময়? সো এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আগে আগে অ্যান্সার করে ফেলা। যেমন কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল কোয়েশ্চেন একটু বেশি আসে, ধরো অর্গানিক আছে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসলো, ওগুলো তাড়াতাড়ি করে যদি অ্যান্সার দিয়ে ফেলো 10-15 সেকেন্ডের মধ্যে, তাহলে 15 সেকেন্ড করে বেঁচে যায়, ওগুলো অ্যান্সার দিবা হচ্ছে ম্যাথমেটিক্যাল পোর্শনে গিয়ে, বুঝছো না? এইভাবে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটা গেল ঘটনা। তাহলে হ্যান্ড ক্যালকুলেশন বেশি করে করতে হবে, শর্টকাট করতে হবে, আর বড় ম্যাথ যেহেতু দিবে না, সো টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের একটা ঘটনা। কি বললাম? আচ্ছা, ক্যালকুলেটর ইউজের ব্যাপারটা তোমাদেরকে বললাম। তো ক্যালকুলেটর ইউজ করা যাবে না ধরেই বেশি বেশি করে খাতা নিবা, খাতা নিয়ে যত ছোট ছোট জায়গায় পারো হ্যান্ড ক্যালকুলেশন করা ট্রাই করবা। হ্যান্ড ক্যালকুলেশন করা তুলনামূলক কিন্তু অত কঠিন না ভাই। আমরা যে আর এর ভ্যালু ধরি না ভাইয়া 8.314, তো হ্যান্ড ক্যালকুলেশনের সময় এটাকে তুমি 8 ধরে নিবা। তারপর অ্যাভোগাড্রোর সংখ্যা যেমন 6.023 ইন্টু 10⁻23, এটাকে তুমি এই যে এইটুক বাদ দিয়ে শুধু 6 ইন্টু 10⁻23 ধরে নিয়ে করতে পারবা। হ্যাঁ, এরকম সহজে করা যায়। আবার 0.0821 আছে না ভাইয়া আর এর ভ্যালু আরেকটা, তো এটাকে তুমি এই যে 8/100 এইভাবে ধরে নিয়ে সুন্দর মতো করে ফেলতে পারবা। ঠিক আছে? তো এইভাবে সুন্দর মতো আমরা অনেকগুলো কাজ করতে পারবো, ওটা সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখবো। সো যেটা কাজ করতে হবে তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমি জানি এটা অনেক ডিফিকাল্ট, ক্যালকুলেটর থেকে সরে একদম হাতে হাতে সবকিছু করাটা ডিফিকাল্ট, বাট ধৈর্য রাখতে হবে, যেহেতু সবাই পারতেছে তুমিও পারবা ইনশাল্লাহ, এবং অনেক ভালো করতে হবে। ওকে, আচ্ছা, সো এটা আমাদের গেল। এরপর আসি আমাদের বিভিন্ন কথাবার্তা নিয়ে, তাই না, যে আমাদের অ্যানালাইসিসগুলো কি বলে। তো দেখো ভাইয়া, প্রথমে আমরা অধ্যায় শুরু করতেছি 2 দিয়ে, গণগত রসায়ন। কি আছে দেখো, স্টারগুলো দেওয়া হয়েছে হচ্ছে কত বেশি প্রশ্ন আসছে সেটার উপর ভিত্তি করে, বুঝছো? সো ফার্স্ট অফ অল একটু প্রশ্নের ধরনগুলো দেখো। তোমার এমসিকিউ মোটামুটি বেশি আসছে কোনগুলা থেকে? মোটামুটি সব টপিক থেকে কম বেশি বেশি আসছে। 40টার বেশি আসছে হচ্ছে এই দুইটা থেকে। দেখো এটা কি ইলেকট্রন বিন্যাসের নিয়ম নীতি সংক্রান্ত, মানে এটা কি হুন্ডের নীতি ফলো করতেছে কিনা, তারপর এটা আউবন নীতি ফলো করতেছে কিনা, তারপর নিচের কোনটা ব্যতিক্রম ধর্মী, হ্যাঁ, বা কি করতেছে কিনা, মানে কপার ক্রম নিয়মগুলোর কথা বলতেছি আর কি। হ্যাঁ, এটা কোনটা হবে কি কোনটা হবে না, এরকম বিশেষ করে। তারপর 4s3d ওটা কেন হবে এটা কেন হবে না, এরকম টাইপের। আচ্ছা, তারপর 43টা কোনটা আসে দেখো, বর্ণালী ও হৃদবাগ সমীকরণ সংক্রান্ত প্রচুর আসে ভাইয়া। 2 থেকে 5 গেলে 5 থেকে 2 গেলে, হ্যাঁ, কি আসে তখন RH এর মানটা কিন্তু তোমার ভেঙে করতে হয় না, এমসিকিউতে সরাসরি চলে আসে। আমাদের সময়ও আসছিল, সব সময়ই আসে এই জিনিসটা, মানে RH সহ থাকে অ্যান্সারে। অনেক সময় RH উপরে থাকবে না নিচে থাকবে, এটা কিন্তু অনেকগুলো রাশির উপর ডিপেন্ড করে, ল্যামডা দেওয়া আছে নাকি নিউ বার তরঙ্গ সংখ্যা দেওয়া আছে। সো দেখে দেখে সুন্দর করে অ্যান্সার করতে হয়। অনেকে এইটুকুই ভুল করে ফেলে, RH উপরে নিচে আছে কিনা। সো এরকম অনেক ধরনের ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, এগুলো কিন্তু ইজি, বাট সমস্যা হলো আমরা ইজি জিনিসে ভুল করি বেশি। এই আচ্ছা, পরমাণু ও তার মূল কণিকার সময় একটু খেয়াল করো ভাইয়া। মূল কণিকা থেকে মোটামুটি 20টা আসছে। কি কি টাইপের আসে, যেমন আলফা বিটা গামার চার্জ কি, তারপর হচ্ছে প্রোটন ইলেকট্রনের তুলনায় কত গুণ কি নাকি, হ্যাঁ, যে মানে ভট্টর ওগুলো দিয়ে আসে। তারপর 1 ডাল্টন কি, যে অ্যাটমিক মাস ইউনিট, এগুলো কি, হ্যাঁ, এই টাইপের ছোট ছোট এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর আসে। হ্যাঁ, আচ্ছা,
আইসোটোপ, আইসো ইলেকট্রন, আইসোবার, এটা তো ভাই প্রচুর ইম্পর্টেন্ট, বুঝোই যে নিচের কোন তিনটে হচ্ছে আইসো ইলেকট্রনিক, তারপর নিচের কোনগুলো হচ্ছে আইসোবারিক, হ্যাঁ এরকম টাইপের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে। তাছাড়া কি আছে দেখো, পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত, এটা একটু কম আসছে কেন জানো ভাইয়া, কারণ এখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে, মেজর ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো মেজর ক্যালকুলেশনের ব্যাপার থাকার কারণে এখানে অনেক কম আসছে। আচ্ছা, তারপর অরবিট, অরবিটাল, কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত, এগুলো কি আসে, নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেট অবাস্তব, সম্ভব নয়, তারপর হচ্ছে 4s এর জন্য কোনটা, 3p এর জন্য কোনটা, 3d এর জন্য, এগুলো কিন্তু ইজিয়ার, দেখো কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি আসছে, দেখছো। আচ্ছা, তারপর দেখো কোয়ান্টাম বলবিদ্যা ব্যবহার করে ইলেকট্রনের বিভিন্ন গতি ও রাশি নির্ণয় করা, মানে যে ভি আর ই এগুলা সূত্রগুলো আর কি, এগুলো শর্টকাটগুলো শিখলে মোটামুটি ছোটখাটো গুলো আসে, অ্যাংস্ট্রং, হ্যাঁ এগুলো জিনিসগুলো ছোটখাটো ভাবে আসে, বাট অত বেশি কিন্তু আসে না, মাত্র 11টা আসছে, হ্যাঁ। আচ্ছা, তারপর যদি দেখো দ্রাব্যতা, দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, এইটা হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞা রিলেটেড, যে এটার দ্রাব্যতা এত, তাহলে বাকি দেখি কি বোঝা যায়, এই টাইপের ছোটখাটো কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ভালোই। তারপর দেখো ভাই দ্রাব্যতা গুণফল, আইনিক গুণফল সংক্রান্ত, অদক্ষেপ পড়বে কি পড়বে না, ডিরেক্টলি তোমার দুইটা ভ্যালু দিয়ে থাকবে, বলবে কি অদক্ষেপ পড়বে কি পড়বে না এরকম, অথবা একটা যৌগ দিয়ে বলবে এটার দ্রাব্যতা গুণফল ও দ্রাব্যতা সমীকরণগুলো লেখো, ওই টাইপের আর কি, মানে রিটেন এমসিকিউ দুইটাতেই আর কি, হ্যাঁ ইম্পর্টেন্ট, ছোটখাটো বেশি বড় না। আর আয়ন শনাক্তকরণ ভাই প্রচুর ইম্পর্টেন্ট, যে ধরো পটাশিয়াম, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনের, যেটা এটা দিয়ে কোনটা ইয়া করা যায়, শনাক্ত করা যায়, নেসলার বিকারক, প্রচুর পরিমাণে আসে, ট্রিক্স আছে, এগুলো সহজে অ্যান্সার করে ফেলা যায়, বুঝছো। এই সো রিটেন পোর্শনও দেখো, এই যে দেখো রিটেন পোর্শনে কিন্তু মোস্ট অফ দ্য থিং থেকে আসে, সবচেয়ে বেশি আসে বর্ণালী থেকে, খুবই ইম্পর্টেন্ট বর্ণালী, এই যে দেখো দ্রাব্যতা থেকে আসে। সো এটাই বললাম, মানে যেগুলো একটু বড় মনে হবে ওগুলো কিন্তু সুন্দর মতো রিটেনে শিফট করে দিয়ে দিতে পারবে, যেটা আর কি এমসিকিউতে দেওয়ার মতো না। সো মোটামুটি তুমি যদি এই কয়েকটা টপিক যদি ভালো মতো পড়ার চেষ্টা করো, আর এইগুলো ফান্ডামেন্টাল, এগুলো সবাই কম বেশি পড়ে, সো এটাতে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না, এভাবে আমাদের দেখে দেখে বুঝে বুঝে পড়তে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসে অধ্যায় 3, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। দেখো ভাইয়া, পর্যায় সারণী অবস্থান নির্ণয়, এখান থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসে, হ্যাঁ পর্যায় সারণীর অবস্থান নির্ণয় থেকে ভালোই প্রশ্ন আসে, এটা কোন গ্রুপ কোন পর্যায়ের, হ্যাঁ তারপর বলে যে পর্যায় সারণীতে এস ব্লকে কয়টা আছে, পি ব্লকে কয়টা আছে, ওরকম, তারপর সাধারণ ইলেকট্রন বিন্যাস, এগুলো আসে। তারপর ব্লক মৌলের সাধারণ ধর্ম ও কর্ণ সম্পর্ক, এটা থেকে না বেশ ভালো রকমের কোশ্চেন আসে কর্ণ সম্পর্ক থেকে, বিশেষ করে, হ্যাঁ কর্ণ সম্পর্ক থেকে বিশেষ করে। এছাড়া এস ব্লকের কিছু সুন্দর সুন্দর বৈশিষ্ট্য আছে, ওই যে এগুলো একটু কি হয়, নরম হয়, ছুরি দিয়ে কাটা যায়, পি ব্লকের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সো ওগুলা থেকে মোটামুটি ছোটখাটো লেভেলের এমসিকিউ আসে, এর বেশি কিছু না, হ্যাঁ কিন্তু প্রচুর আসে, দেখছো রিটেনও কিন্তু দিয়ে দেয়। ডি ব্লক মৌল, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে রিটেন বলো এমসিকিউ বলো সব ধরনের প্রশ্ন আসবে শুধু ডি ব্লক থেকে, দেখছো এগুলো হচ্ছে অন্যান্য সব ব্লক, আর এটা শুধু ডি ব্লক আলাদা। এখানে যে যে অবস্থান্তর যে ইয়ারগুলো থাকে, কনসেপ্টগুলো, অবস্থান্তর মৌল, জটিল যৌগের সংকরণ, সমস্ত কিছু প্রচুর ইম্পর্টেন্ট, এবং ছোট ছোট কোশ্চেনই কিন্তু দেয়। আর বড় কোশ্চেন একটা কি দিছিল, যে ডি ব্লক যে ইয়েগুলো আছে, মৌলগুলো আছে, সেগুলো যে অরবিটালগুলো, মানে ডিএক্স ওয়াই ডিওয়াই জেড, এগুলো একটু 2D-তে আঁকো, সো এগুলোও কিন্তু আসার মতো প্রশ্ন, এটা আসছে, সো এগুলো কিন্তু বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলা যায়। ডি ব্লকটা, ডি ব্লকের 5টা বৈশিষ্ট্য আছে, অবস্থান্তর মৌলগুলোর, যে রঙিন যৌগ, তারপর কি আছে জটিল যৌগ, এটা কি আছে প্যারাম্যাগনেটিক ধর্ম, এটা কি আছে প্রবাহক হিসেবে কাজ করে, হ্যাঁ এরকম অনেক ধরনের, আর একটা হচ্ছে পরিবর্তনশীল জনসংখ্যা প্রদর্শন করে, সো প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। আচ্ছা, পর্যাবৃত্ত ধর্ম তো বলার আসলে এক্সট্রা ভাবে কোনো দরকার নাই, পর্যাবৃত্ত ধর্ম যে বাম থেকে ডান গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, কিছু ব্যতিক্রমী যে বিষয়গুলো আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে না, ওগুলা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আর কি, ওগুলা। তারপর আয়নীকরণ শক্তি, তো এটা দেখলাই ইলেকট্রন আসক্তি, আর হলো তড়িৎ-ঋণাত্মকতা, ফ্লোরিন ক্লোরিনের ইস্যুগুলা, এগুলো মোটামুটি কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, এই দেখো প্রচুর পরিমাণে আসে রিটেন সহ, দেখছো খুব ইম্পর্টেন্ট। মৌলের অক্সাইড ধর্ম, ইদানিং প্রচুর প্রশ্ন আসে, কোনটা নিরপেক্ষ অক্সাইড, কোনটা অম্লীয় অক্সাইড, কোনটা ক্ষারীয় অক্সাইড, কোনটা অবধর্মী অক্সাইড, কোনটা সাব অক্সাইড, পলি অক্সাইড, সুপার অক্সাইড, হ্যাঁ এই টাইপের কোশ্চেন বেশ ভালো আছে আর কি, হ্যাঁ দেখো মোটামুটি আসছে শুধুমাত্র অক্সাইড থেকে। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী, ধাতব বন্ধন, এগুলো থেকে নর্মাল ছোটখাটো কোশ্চেন আসে আর কি, খুব বেশি কোশ্চেন আসে না, অল্প বিস্তর কোশ্চেন আসে। আচ্ছা, অরবিটালের অধিক্রমণ, মানে অধিক্রমণ বলতে এসএস, এসপি, এগুলো জাস্ট নর্মালি রিটার্ন আর এমসিকিউতে ছোটখাটো প্রশ্ন আসে। হাইব্রিডাইজেশন মানে সংকরণ, অ্যাকচুয়াল সংকরণ থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, দেখছো ভাইয়া প্রচুর পরিমাণে কোশ্চেন আসে রিটেন সহ, যেটা কোন সংকরণ আছে, এখানে মুক্তজোড় কয়টা, বন্ধন জোড় কয়টা, এর আকৃতি কেমন হবে, বন্ধন কোণ কত হবে, বুঝছো প্রচুর পরিমাণে আসে। তারপর পোলার আয়ন, পোলারিটি, ফাজানের নীতি, যা যা আছে এগুলো থেকেও কিন্তু মোটামুটি বেশ ভালো রকমের প্রশ্ন আর রিটেনে কিন্তু কোশ্চেন আসছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ একটা হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, একটা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। পাশাপাশি কি আছে দেখো ভাইয়া, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, এখান থেকে ট্রিকি কোশ্চেন আসে, যেমন হাইড্রোজেন বন্ধন যার মধ্যে থাকে তারা ইউজুয়ালি কি হয়, তরল হয়, তাদের অবস্থা কি দশা, ইউজুয়ালি তরল হয়। তারপর ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে মোটামুটি সবার মধ্যেই থাকে, ভ্যান ডার ওয়ালস বল থেকে আসে যে যার ভর বেশি তার মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধনটা বেশি হয়, সেগুলো থেকে কিছু এমসিকিউ কিন্তু আসে, যে নিচে কার মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধন বেশি, তো ভর যার বেশি তার মধ্যে দিয়ে ক্যালকুলেট করা লাগে আর কি। আবার এই জিনিসগুলো একটু মাথায় রেখে আর কি, বেশ ভালো রকমের প্রশ্ন আসে, দেখো রিটেন আছে কতগুলা, হ্যাঁ আর এমসিকিউ তো আসছেই। এর একটা প্রচলিত এমসিকিউ আছে, ওই যে তুতে কপার সালফেট 5 অনুপানিতে কয়টা বন্ধন আছে, এখানে যে হাইড্রোজেন বন্ধন আছে অনেকে মেনশন করে না, হ্যাঁ এই 4 ধরনের বন্ধন। আচ্ছা, ফাইনালি আকরিক গুরুত্বপূর্ণ যৌগ, এগুলা ভাইয়া লাস্ট 2012-14-তে আসতো, রিসেন্টলি ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কয়েকটা হয়তো দিছিল, বাট এগুলো যে খুব একটা ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে তা না, বরং এগুলো কঠিন লাগলে বাকিগুলো পড়লেই হয়, হ্যাঁ দেখো খুব একটা কিন্তু কোশ্চেন আসে নাই।
হ্যাঁ, এমসিকিউ রিটেন দুটোই বলে। আচ্ছা, এবার আসে অধ্যায় 4, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক বিক্রিয়া গ্রিন কেমিস্ট্রি থেকে আসলে কয়টা নীতিগুলো কি কি, এই টাইপের জিনিসগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যায়। বিক্রিয়ার হার ধ্রুবক সংক্রান্ত সমস্যা যেগুলো আছে এগুলো থেকে সরাসরি ওই মানে এমসিকিউ টাইপের কোশ্চেন চলে আসে যে এটার হার এত তাহলে ওইটার হার কত, বা সমগ্র বিক্রিয়ার হার এত তাহলে এটার হার কত, ওই যে কম্পারিজন টাইপের আর কি। হ্যাঁ, রিটেন এমসিকিউ দুইটাতেই আসতে পারে। রাসায়নিক সাম্যাবস্থা, লাসা তেলের নীতি, ভ্যান টফের সমীকরণ, এখান থেকে ভাই প্রচুর পরিমাণে কোশ্চেন আসবে, বিকজ কারণ এগুলোই পোলাপান পেঁচায় ফেলে, যে লাসা তেল নীতি যে বামে গেল ডানে গেল এটা নিয়ে একটু পেঁচায় ফেলে। তারপর ভ্যান টফের যে ইয়াটা থাকে, সূত্র থাকে, এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসে যে সাম্য ধ্রুবক কিসের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর, অন্যদের উপর না কিন্তু। হ্যাঁ, সো ওইটা সাম্য ধ্রুবকের মান। সো এই ব্যাপারগুলো একটু কনফিউজিং, এগুলো থেকে এই জন্য বেশি বেশি প্রশ্ন আসে, রিটেন তো আসেই। কেপিকেসি সংক্রান্ত যে সমস্যা ভাইয়া বুঝো, ক্যালকুলেটর নাই, তাহলে ম্যাক্সিমাম এমসিকিউ কি আসে, ডেলেন জিরো কোনটা, ডেলেন ধরো আরেকটা যেটা আছে গ্রেটার দেন 1 কোনটা, লেস দেন মানে আরেকটা কোনটা হবে, ধরো একটা হচ্ছে 0, একটা হচ্ছে 0 হচ্ছে বড়, একটা হচ্ছে 0 হচ্ছে ছোট, এরকম টাইপের প্রচুর কোশ্চেন আসে। হ্যাঁ, তারপর সম্পর্ক বলতে দেয়, একটা সমীকরণ দিয়ে বলে কেপিকেসি সম্পর্ক কোনটা, এরকম টাইপের কোশ্চেন প্রচুর দেয়, বাট সরাসরি ম্যাথ করা লাগে এরকম কোশ্চেন অনেক কম দেয় আর কি। হ্যাঁ, এখানেও সিমিলার, ছোটখাটো ডিজিটের হয়তো দিতে পারে, অনেক বড় কিছু দেয় না। এক্ষেত্রে যে কিছু সমীকরণ, কিছু বিক্রিয়া সমীকরণ শিখলেই মোটামুটি হয়ে যায়। এসিডো ক্ষারক, যেটা এসিডো ক্ষারক থেকে মোটামুটি এই টপিকটা পড়লে আমাদের সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারের টপিকও কিছুটা কভার হয়ে যায়। সো আলটিমেটলি এসিড ক্ষারক বিষয়ে যেসব কনফিউশনগুলো আছে এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। ওই যে এসিড ক্ষারক মতবাদ যেগুলো আছে, 3টা মতবাদ, কোনটা এসিড কোনটা ক্ষার, এগুলো একটু ডিস্টিংগুইশ করা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এমসিকিউতে ভালোই আসে। পানির আয়নিক গুণফল সংক্রান্ত, এই যে পানির আয়নিক গুণফল, তারপর পিএইচ, পিওএইচ, এই যে এসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক, এগুলো 3টা আসলে মিক্স টাইপের, তো এই জন্য দেখো প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু এখান থেকে আসে, প্রচুর। পানির আয়নিক গুণফল থেকে কিন্তু এদের আসলে শুরু। হ্যাঁ, ইভেন ওই যে কেবি যেটা এসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক, এদের গুণফল যে কেডব্লিউ সমান, এটা কিন্তু শুধুমাত্র অনুবন্ধী অম্ল ক্ষারের জন্য কিন্তু। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু এই যে এখান থেকে এসিড ক্ষার থেকে আসলে শুরু টপিকটা। সো এইগুলা কম্বাইন্ডলি অনেক প্রশ্ন আসে, অনেক। আর পিএইচ থেকে তো এখানেও আসে, সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার থেকেও আসে, বুঝছো না এরকম। আচ্ছা, তাহলে এটা গেল। ফাইনালি দেখো এখান থেকে রিটেনও প্রচুর আসে, পিএইচ এর এগুলো শর্টকাট আছে, কিছু মজার, এগুলো শিখাই দেবো ইনশাল্লাহ, কিভাবে আসে সেগুলো দেখবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। দেখো 75টা কোশ্চেন আসে, খেয়াল করছো? বাফার দ্রবণ সংক্রান্ত সমস্যার ব্যাপারটা কি ভাইয়া? বাফার দ্রবণ সংক্রান্ত সমস্যা হচ্ছে ছোটখাটো কোশ্চেন, নিচের কোনটি অম্লীয় বাফার হবে, ক্ষারীয় বাফার হবে, কোনটা বাফার হবে না, বা কোন শর্তে বাফার হবে, প্রচুর আসে এই প্রশ্নগুলো। হ্যাঁ, আর রিটেনেও এই টাইপের কোশ্চেন আসে, মেকানিজমগুলো বেশি আসে, কিছু ছোটখাটো ম্যাথ দিলেও দিয়ে দিতে পারে, যেগুলো ক্যাটাগরি চলে যায়। হ্যাঁ, আচ্ছা, ফাইনালি চ্যাপ্টার 5 আসলে ভাইয়া ছোট হলে অনেকে ইগনোর করে, বাট এখান থেকে অনেক প্রশ্ন আসে। যেমন প্রিজারভেটিভের ক্ষেত্রে ইডিটিএ নিয়ে প্রচুর প্রশ্ন আসছিল, ইডিটিএ ইলেটিং এজেন্ট, তারপর ধরো বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ, এগুলা মানে অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর এরকম মানে খাদ্য সংরক্ষক, প্রিজারভেটিভ যা যা আছে সেগুলো ভালো মতো রিডিং দিতে হবে, কোনটা কার এমসিকিউর মধ্যে পড়ে, মানে কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে, কোনটার কাজ কি, এগুলো একটু দেখে রাখতে হবে, এগুলো আসে পরীক্ষায়। আর ভিনেগার তো ভাই খুবই ইম্পর্টেন্ট, সেটা মানে এমসিকিউ বলো রিটেন বলো সবগুলোতেই বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট, খুব ভালো মন দিয়ে পড়তে হয়। মল্ট ভিনেগার কোনটা, শুধু ভিনেগার কোনটা, পাস্তুরিতকরণ কিভাবে করে, সেই জিনিসগুলো এমসিকিউতে পড়তে হয়, এগুলো সরাসরি আসে। বা কোন এনজাইম কোনটার কাজ করে, বা ইস্টের থেকে কি কি ক্ষরণ হয় না হয়, এগুলো এমসিকিউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে? আচ্ছা, সো মোটামুটি আমরা ফার্স্ট পেপার দেখলাম, তো এরপর হচ্ছে আমরা সেকেন্ড পেপারটা এখনই দেখবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা এতক্ষণ ফার্স্ট পেপারে সবগুলো দেখলাম, এখন চলো সেকেন্ড পেপার শুরু করি। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন। তো দেখো এখানে আসলে গ্রাফ রিলেটেড প্রবলেম এখান থেকে যদি আমরা সলভ করতে পারি, ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি যত ধরনের গ্রাফ আছে সব যদি এখানেই সলভ করে ফেলি, ফিজিক্সও কিন্তু মোটামুটি কভার হয়ে যায়। হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু গ্রাফ রিলেটেড কোয়েশ্চেনও আসে প্রচুর, ছোটোখাটো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও আসে প্রচুর। ক্যালকুলেটর নাই ধরেও যদি করো তাও কিন্তু সহজ ক্যালকুলেশনই আসে। হ্যাঁ, আচ্ছা দেখো এখান থেকে এমসিকিউ আসে 58টা, খেয়াল করছো? এমসিকিউ আসছে হচ্ছে 58টা, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা, দেখছো সব সূত্রগুলা। এমসিকিউ আসছে 58, রিটেন আসছে 2টা। এখন একটু কঠিন করতে চাইলে কি করতে পারে, ধরো সিলিন্ডারের ম্যাথ আছে কিছু, ওইটা একটু দিয়ে দিতে পারে, বাট ক্যালকুলেশন সহজ দিবে। এখানে কয়টা মার্বেল আছে এরকম টাইপের ম্যাথ দিয়ে দিতে পারে। বেলুন কয়টা আছে হয়তো এত কঠিন দিবে না, কাছাকাছি দিবে আর কি, যদি বেশি কঠিন করতে চায়, বাট সহজ আসলে ওরকমই করবে। হ্যাঁ, এর চেয়ে বেশি মানে কঠিন করবে না, ছোটোখাটোভাবেই দিবে আর কি আশা করি, বিকজ যেহেতু ক্যালকুলেটর নাই, বুঝছো না, ক্যালকুলেশন ওইভাবে। আর গ্রাফটা খুব ভালো মতো শিখতে হবে, তাহলেই কিন্তু মোটামুটি এই টপিক থেকে যত কোশ্চেন আসুক সুন্দর মতো আমরা সম্পর্কগুলো বুঝে বুঝে অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র সংক্রান্ত সমস্যা, এইখান থেকে ইন্টারেস্টিং কোশ্চেন দেয়। ওই যে টেম্পারেচার বেশি কম দিলে কি হইতেছে, ভর বেশি কম থাকলে কি হইতেছে, চাপ এক্সট্রা ভাবে প্রয়োগ করা হলে কি হইতেছে না হইতেছে, সেগুলো ছোটখাটো ভাবে এমসিকিউ আসে, অল্পই আসে, এর বেশি আসে না। ডাল্টনের আংশিক চাপ সূত্র যেটা আছে, আংশিক চাপ সূত্র থেকে মূলত তোমার ওই যে দুইটাকে মিশ্রিত করলাম মোট চাপ কত, বা নিচের কোন জোড়া হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে, ওই যে যাদেরকে মানে সাধারণত ওই তাপমাত্রায় যারা বিক্রিয়া করে না আর কি, নন রিয়েক্টিং গ্যাস মিক্সচার বলে আর কি, বিক্রিয়া করে না। এখন বিক্রিয়া করে এমন জোড়া যদি দেওয়া থাকে তাদের তো ধরো আংশিক চাপ সূত্রের খাটাইতে পারবে না তুমি, কারণ দুইটা গ্যাসকে আলাদা আলাদা অবস্থায় থাকতে হবে কিন্তু। হ্যাঁ, যারা বিক্রিয়া করতেছে না, মিশতেছে, বিক্রিয়া করতেছে না, হ্যাঁ,
এই নন রিঅ্যাক্টিং গ্যাস মিক্সচার। আচ্ছা, সো এটা এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। যেমন দ্রাব্যতাও কিন্তু এরকম টাইপের কোশ্চেন দেয়, হ্যাঁ, যে কখন ইয়ে হবে, কমনান হবে, কখন হবে না, ওরকম টাইপের আর কি এখানেও দিয়ে দিতে পারে, ছোটখাটো আর কি, বেশি একটা না। গ্যাসের গতীয় তত্ত্ব, গ্যাসের গতীয় সমীকরণ সংক্রান্ত সমস্যা, এখান থেকে বেসিক্যালি কি দিবে, ধরো ওই যে কিছু মুখস্থ টাইপের জিনিসপত্র দিয়ে দেয় মাঝে মাঝে, বুঝছো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 27 ডিগ্রি মানে কি 300 কেলভিন, তাই না ভাইয়া, 300 কেলভিন। ওই 27 ডিগ্রিতে বা 0 ডিগ্রিতে তোমার অক্সিজেনের, নাইট্রোজেনের এদের বর্গমূল, গড় বর্গবেগ, সিআরএমএস এগুলো কত, ভ্যালুগুলো একটু মুখস্থ রাখলে সুবিধা হয় আর কি মাঝে মাঝে, তাহলে মাথাটা বেশি কষ্ট দেওয়া উচিত না আর কি এই ক্ষেত্রে। সো সহজে এই জিনিসগুলো পারা যায়। আচ্ছা, এরপর দেখো ভাই আদর্শ বাস্তব গ্যাস সংক্রান্ত সমস্যা। এখানে বেসিক্যালি জেড 1 হইলে কি হয়, আদর্শ 1-এর কম হইলে কি হয়, বেশি হইলে কি হয়, তারপর হাইড্রোজেন, হিলিয়াম কোনটা কাছাকাছি বেশি, আবার এরপর হচ্ছে কি নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা, ওই বিষয়গুলো আর কি, হ্যাঁ, যে আদর্শ গ্যাস বাস্তবের মতো আচরণ করে, উল্টা বললাম, বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করে, বুঝছো না, এই যে এরকম কনফিউজিং জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় দিয়ে দেয় ডিরেক্ট, যে নিচের কোন শর্ত মানলে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে, হ্যাঁ, এরকম। আচ্ছা, এসিড ক্ষারক মতো যে আগের মতো আগে পড়লে এখানে সলভ হয়ে যাবে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 পড়লে এখানে সলভ, একই জিনিস, হ্যাঁ। আচ্ছা দেখো, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসছে আদর্শ বাস্তব থেকে, কিন্তু মোটামুটি এই যে গ্যাসের গতি তত্ত্ব, এগুলো মোটামুটি প্রশ্ন আসে। এরপর থাকলে হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড। ভাই এটা প্রচুর ইম্পর্টেন্ট, দেখো রিটেনে অনেকগুলো আসছে, কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কেন বলতেছি, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক যে একটা চার্ট দেওয়া আছে না ভাইয়া, পিএইচ এর মান কত মধ্যে কত হওয়া ভালো, বিও তারপর আরেকটা কি আছে, ডিও ভ্যালু কত হওয়া ভালো, বিওডি, সিওডি, টিডিএস এগুলো কত হওয়া ভালো, খরতার জন্য কত হওয়া ভালো, ওই চার্টটা একদম ভালো মতো পড়ে ফেলতে হবে, ওইখান থেকে প্রচুর এমসিকিউ আসে সব সময়, হ্যাঁ। এছাড়াও ছোটখাটো ম্যাথ আসে, ছোটখাটো ম্যাথ সলভ করা ইজি, যেহেতু ইজি ফর্মুলা আছে আর কি, হ্যাঁ। এখানে গ্যাঞ্জামটা কি হয় জানো ভাইয়া, মূলত এখানে ঝামেলাটা হয় কনভার্সনের ক্ষেত্রে। এই সেকেন্ড পেপারে সবগুলো ঝামেলা হয় কনভার্সনের ক্ষেত্রে, চাপের কনভার্সনগুলো, আয়তনের কনভার্সনগুলো, এই জন্য কনভার্সনগুলো খুব ভালো মতো জানতে হবে। সো কনভার্সন যেমন এখানে আছে, যেমন গ্যাসের ঘনত্ব সংক্রান্ত, এগুলা কি গতীয় মানে আমাদের যে পিভি ইকুয়াল টু এনআরটি আছে, আদর্শ গ্যাসের যে ইকুয়েশনগুলো আছে, সেগুলো থেকে কিন্তু গ্যাসের ঘনত্ব সংক্রান্ত প্রতিপাদন করা যায়, ওইখান থেকে বিভিন্ন ফর্মুলা সহজেই চলে আসে। সো অবশ্যই প্রতিপাদনগুলো ভালো মতো বুঝতে হবে, তাহলেই তো তুমি ফার্দার অ্যান্সারগুলো করতে পারবে ইজিলি, বুঝছো। এখানেও সেম, বিওডি সিওডির ইজি অনেক ধরনের ম্যাথ আছে, সহজে করে ফেলতে পারবো যদি কনসেপ্টটা বুঝো। আর ফাইনালি থাকে ধরো এসিড বৃষ্টি থাকে, এসিড বৃষ্টি বিভিন্ন ইকুয়েশনগুলো মনে রাখাটা একটু জরুরি। কেন জরুরি ভাইয়া, কারণ এগুলা ইকুয়েশন দিয়ে দিতে পারে রিটেনে, যে এসিড বৃষ্টির বিক্রিয়াগুলো লেখো, হ্যাঁ, এরকম। এছাড়া সিএফসি থেকেও ছোটখাটো প্রশ্ন আসে, যে সিএফসি 11 নিচের কোনটি, হ্যাঁ, বা CF2CL2 এটা সিএফসি কত নাম্বার, হ্যাঁ, সিএফসি 12, এরকম আর কি। আচ্ছা, যাই হোক কয়েকটা এক্সাম্পল দিলাম আর কি। এরপর যদি আসে তোমাদের সবারই খুব পছন্দের একটা অধ্যায়, জৈব যৌগ। মানে পছন্দের অধ্যায় কেন বললাম, ম্যাক্সিমাম মানুষ এটা ভয় পাও, ইগনোর করে চলে যাও, বাট এইটা বোঝো না যে এইটা ম্যাক্সিমাম 90% মানুষজন এটা ইগনোর করে, যে 10% মানুষ কিছুটা হইলেও পড়ে, তারাই কিন্তু ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকে অনেক দূর, কারণ এইটা মোটামুটি 50% নাম্বার ক্যারি করে, মোটামুটি ম্যাক্সিমাম পরীক্ষায়, কিছু কিছু পরীক্ষা তো মাঝে মাঝে দেয়ও না, বাট ম্যাক্সিমাম পরীক্ষায় ধরেই নাও 50% নাম্বার ক্যারি করবে একাই কেমিস্ট্রির মধ্যে, বা 40%। সো এই রিয়াকশনগুলা বা ইকুয়েশনগুলো কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না, এমসিকিউ যেহেতু জাস্ট তোমার জানতে হবে কোনটার পরে কি হয়, এজন্য নিজে নিজে হাতে কলমে যত বেশি কনভার্সন শিখতে পারবা তত ভালো, হ্যাঁ। যেমন দেখো জৈব যৌগ সমগোত্রীয় শ্রেণী কার্যকরীমূলক, এগুলো থেকে দেখো কতগুলো এমসিকিউ আসছে, মানে ওই যে কোনটা বেশি পাওয়ারফুল, কোনটা কম পাওয়ারফুল, এটা কোন ধরো CnH2n+2 এটা কাদের, অ্যালকেনের, এরকম টাইপের কিছু কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, বা কোনটা নিচের কোনটা জৈব যৌগ, কোনটা জৈব যৌগ নয়, এরকম কোয়েশ্চেন। নামকরণ থেকে ভার্সিটিতে ভাই প্রচুর প্রশ্ন আসে, এবং তোমার নাম্বারিং করাটা ঠিক মতো জানতে হবে, কোনটাকে আগে প্রায়োরিটি দিবে সেটা জানতে হবে, তাহলে এটা ইজি, হ্যাঁ, বেশি ডিফিকাল্ট কিছু না। এরপর দেখো সমানতা, কাঠনিক সমানতা, স্টেরিও সমানতা, এইটা সবাই অনেক ভয় পায়, বাট ভার্সিটির ক্ষেত্রে ভাইয়া সবসময় বলবো যে এই যে স্টেরিও সমানতা যেটা, এটা সবসময় যে 2n এই সূত্র দিয়েই ম্যাক্সিমাম টাইমে চলে আসে, যেহেতু এত ক্যালকুলেশনের সুযোগটা বেশি একটা নাই, কঠিন করতে চাইলেও সহজ সূত্র আছে, স্টেরিও সমানতা সহজে বের করে ফেলা যায়। স্টেরিও মানে কোনটা, অ্যাকচুয়ালি স্টেরিওর ভিতরে যে আলোক সমানতা আছে ওইটার কথা বলতেছি, আরও যেগুলো আসে সিস ট্রান্স, এগুলো দেখে মোটামুটি শনাক্ত করা যায়। কাঠনিক সমানতার মধ্যে মোটামুটি 4 কার্বন বা 5 কার্বন পর্যন্ত পড়লেই মোর দেন এনাফ, ইঞ্জিনিয়ারিং এর চেয়ে বেশি লাগে, কিন্তু ভার্সিটিতে এইটুকু পর্যন্ত সমানতাগুলো পড়লে মোর দেন এনাফ, হ্যাঁ, মোর দেন এনাফ। এই তো ওইটা মোটামুটি সহজ ক্যাটাগরিতে ফেলতে পারি। বা ইদান ধরো তোমাকে একটা দিল C4H10O এরকম দিয়ে দিল, মানে বিশাল জিনিস, এটাতে কি হয়, অ্যালকোহল হইতেছে, ইথার হইতেছে, আর অনেক কিছু হইতেছে, স্পেসিফিক্যালি বলে দিবে যে এটাতে কয়টা ইথার হয়, বা স্পেসিফিক্যালি বলবে এখানে কয়টা অ্যালকোহল হয়, লেখো, এরকম। সো এই জন্য এগুলো প্রিপারেশন হওয়াটা তুলনামূলক সহজ, বুঝো, হ্যাঁ। তারপর বন্ধন বিভাজন, বিকারক, বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, এই অংশটা কোনটা জানো, দেখো ভালোই কোয়েশ্চেন আসছে, কিন্তু এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কোনগুলো আসে জানো, যে নিচের কোনটা ইলেকট্রোফাইল, নিচের কোনটা নিউক্লিওফাইল, এইরকম টাইপের কোয়েশ্চেনগুলো দিয়ে দেয়। আচ্ছা, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড খুব বিখ্যাত, BF3 খুব বিখ্যাত, অ্যালকোহল খুব বিখ্যাত, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। রিটেন তো এই যে নামকরণের রিটেন তো অবশ্যই আসার মতো, সমানতা একটা করতে দিতেই পারে, হ্যাঁ, এরকম। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন,
প্রচুর পরিমাণ রিয়াকশন এখানে আছে, ওটস বিক্রিয়া বলো, ডিকার্বক্সিলেশন বলো, তারপর তোমার যে সাইজেফ নীতি বলো, মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ, তারপর অ্যালকাইনের অম্লধর্মিতা, প্রচুর রকমের রিয়াকশন এখানে আছে। জাস্ট একে একটা ধরে ধরে যদি একবার করে রিভাইজ দাও প্রচুর কমন পাবো। দেখো 56টা কোশ্চেন, খেয়াল করছো? প্রচুর। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড, এই যে SN1 SN2 যে ইয়াগুলো ঘটনাগুলো আছে, E1 E2 ঘটনাগুলো আছে, অ্যারাইল হ্যালাইড, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, হ্যালোফর্ম। এই যে হ্যালোফর্ম কিসের সাথে মিলে আসে আমি বলি, হ্যালোফর্ম হচ্ছে অনেক ধরনের বিক্রিয়া আছে। ধরো কার্বিলামিন শনাক্তকরণের সময় ক্লোরোফর্ম থাকতেই হয়, হ্যাঁ, ওইটা একটা বিষয়। তারপর ধরো আরো কি কিভাবে আসতে পারে, আলফা হাইড্রোজেন যেটা অ্যালডল ক্যানিজারো, এগুলোর সাথে মিলে আসে, হ্যাঁ, এরকম মিক্স করেই আসে আর কি জিনিসগুলো। দেখো তাও 30টা কোয়েশ্চেন, 3টা রিটেন আসতেই পারে এরকম কোয়েশ্চেন। যেমন SN1 SN2 মেকানিজমগুলা একটু দিয়ে দিতে পারে, হ্যাঁ, এটা কি হবে ওটা কি হবে, আচ্ছা, এরকম কিন্তু রিটেনে দেয়। তারপর অ্যালকোহল আর ইথার, এটা তুলনামূলক ছোট টপিক বাট ভাস্ট একটা টপিক। মানে ভাইয়া বেসিক্যালি আমি তোমাদেরকে বলি, তোমরা যদি এই যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন, এই পোর্শনগুলো একদম ভালো মতো পড়ো, আর অ্যারোমেটিকের পোর্শনটা ভালো মতো বুঝো, বাকি সব কিন্তু রিপিট, সব রিপিট। কারণ তুমি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনে যা পড়বা এগুলা ঘুরে ফিরে আবার অ্যালকাইল হ্যালাইডও পড়বা, অ্যালডিহাইডও পড়বা, কিটোন অ্যাসিড এগুলোতেও পড়বা, আবার এগুলাতে যা পড়বা তা আগেও পড়ে আসছে, এরকম একটা রিপিটেশন থাকবে সব সময়। মানে অ্যালিফেটিকের ক্ষেত্রে বা অ্যারোমেটিকের ক্ষেত্রে অ্যারোমেটিকের গুলো রিপিটেশন থাকবে। আচ্ছা, অ্যালকোহল ইথারের সবচেয়ে জনপ্রিয় কোয়েশ্চন হচ্ছে তোমার যে PCl5 দিয়ে জিনিসটাকে শনাক্তকরণ আর কি, হ্যাঁ, যে ইথারকে করা যায় না অ্যালকোহলকে করা যায় ওরকম, বা লুকাস বিকারক, হ্যাঁ, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন দেখো এমসিকিউ আছে, রিটেনেও আসে। কার্বনিল যৌগ অ্যালডিহাইড কিটোন, ওই যে অ্যালডল ক্যানিজারো, আলফা হাইড্রোজেন, এগুলোর কথা যে বললাম। এছাড়াও আরো অনেক ধরনের রিঅ্যাকশন আছে, 2,4-DNPH, তাই না, ডাইনিট্রোফিনাইল হাইড্রোজেন, এগুলোর রিঅ্যাকশনগুলো আছে। আবার এদের মধ্যে মজার ব্যাপার হচ্ছে HCOOH আছে না ভাইয়া, মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড একটা অ্যাসিড হওয়ার পরও অ্যালডিহাইড কিটোনের কিন্তু কিছু রিঅ্যাকশন দেয় সে। সো এই জিনিসগুলো এগুলো কিন্তু পরীক্ষা প্রচুর পরিমাণে ট্রিকি করার জন্য দিতে পারে, ইজি আছে জিনিসগুলো। তো এগুলো থেকে দেখো অ্যালডিহাইড কিটোন থেকে 60টা কোশ্চেন আসে, খেয়াল করছো, 2টা রিটেন, প্রচুর কোশ্চেন কিন্তু। এই দেখো জৈব অ্যাসিড, জাতক, অ্যামিন, অ্যামিন বললেই আসলে ডায়াজোনিয়ামের জিনিসটা চলে আসে টেকনিক্যালি, বাট যেহেতু শুধু অ্যামিন বলছে, ওই যে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম, অ্যাসিডের মধ্যে যে ইয়াগুলা জাতকগুলো আছে সেগুলো কিভাবে প্রস্তুত হয়, পানি দিলে কি হয়, না দিলে কি হয়, হ্যাঁ, কোনটা কোনটার সাথে বিক্রিয়া করতেছে, তারপর লেটসে এদের মধ্যে সক্রিয়তার ক্রম কি, হ্যাঁ, এই সব জিনিসগুলো মোটামুটি দেখো 53টা কোয়েশ্চেন আসছে। আচ্ছা, আবার অ্যাসিড পড়লে কিন্তু ডিকার্বক্সিলেশন আবার চলে আসে, আলটিমেটলি জারণ বিজারণ সবকিছু আসে। আচ্ছা, তারপর অ্যারোমেটিক হাইড্রোকার্বনে জানতে হয় কি মোটামুটি যে অ্যারোমেটিক কখন হবে, হাকেল নীতি, তারপর ওই যে সাইক্লিক কনজুগেট, তারপর কি আছে একটা প্ল্যানার, এইসব জিনিসপত্রগুলো একটু আইডিয়া রাখতে হয়, তাহলে বোঝা যায় কি অ্যারোমেটিক হবে কি হবে না, এরকম একটা বিষয়। তারপর বেঞ্জিনের বিক্রিয়া, টলুইনের বিক্রিয়া, হ্যাঁ, ওদের বিভিন্ন এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো এই যে জিনিসগুলো আছে ভাইয়া, এগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে, এগুলো থেকে খুব সহজে কনভার্সন করা যায়। দেখো এখান থেকে 44টা প্রশ্ন আসছে, 3টা রিটেন আসছে, হ্যাঁ, দেখছো অনেক কিছু কিন্তু আসে। ফাইনালি অ্যানিলিন ডায়াজোনিয়াম লবণ, ভাই এই ডায়াজোনিয়াম লবণটা খুব ইম্পর্টেন্ট। মানে 0 থেকে 5 ডিগ্রি একটা ইস্যু আছে, কক্ষ তাপমাত্রা একটা বিষয় আছে, এই ডায়াজোনিয়াম দিয়ে সব ব্রাঞ্চে যাওয়া যায়, সব ব্রাঞ্চে যাওয়ার পাশাপাশি নির্দেশক যেগুলো ছিল সেগুলো প্রস্তুত করা যায়, তাই না। এখান থেকেও কিন্তু মোটামুটি ভালো কোশ্চেন আসার সম্ভাবনা আছে, বাট এগুলো আসলে উপরেই আলোচনা হয়ে যাবে। তো এখান থেকে দেখো পোর্শন কম, সরাসরি পোর্শন কম। যেমন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেমন অ্যানিলিনকে 0 থেকে 5 ডিগ্রিতে হিট দিলা NaNO2 আর HCl উপস্থিতিতে, তখন যা পাওয়া যায় সেটাকে কক্ষ তাপমাত্রা রাখলে কি হয়। সো ওনাকে কক্ষটা খেয়াল করে না, ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেয় ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ, বাট কক্ষ তাপমাত্রা থাকলে কিন্তু এটা হয়ে যাবে ফেনল, বুঝছো। এই সো এই টাইপের ট্রিকি কোশ্চেন করতে পারো। দেখো রিটেনে কিন্তু আবার অনেক কোশ্চেন আসছে, পোর্শন হিসাবে। এছাড়া ফাইনালি রূপান্তর, তুমি ইন্ডিমেন্টাম সব জায়গায় পড়বা, রূপান্তর, শূন্যস্থান পূরণ, বিক্রিয়া সম্পূর্ণ করা, গুরুত্বপূর্ণ যৌগ, বিবিধ যৌগের ব্যবহার, গাঠনিক সংকেত, বিবিধ, এই জিনিসগুলো হচ্ছে আসলে পুরোটা সামারি, এগুলোই পরীক্ষা দিয়ে দিতে পারে যে এই বিক্রিয়া X প্লাস সামথিং ইজ ইকুয়াল টু উৎপাদ এটা, তাহলে এক্সটা কি, এরকম টাইপের বিক্রিয়া, হ্যাঁ, যে কোনো কিছু দিতে পারে। সেখান থেকেও দেখো বেশ ভালো রকমের প্রশ্ন কিন্তু আসে। সো অর্গানিকটা ভালো মতো পড়লে আসলে কি প্রথম দিকের কয়েকটা জিনিস যদি ভালো মতো পড়া যায় পুরাটাই সাম আপ হয়ে যায়। অ্যালিফেটিক অ্যারোমেটিক আইডিয়া রাখতে হবে, বাকি নামকরণ সমানতা ভালো মতো পড়লে মোটামুটি পুরো অর্গানিকই আসলে ডান, কারণ সব বিক্রিয়া ঘুরে ফিরে সব জায়গায় আছে, হ্যাঁ, সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদমই কোনো কারণ নেই। এটাতে তোমরা ইনশাল্লাহ আরো ভালো করবা, নিশ্চিন্ত থাকো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসে অধ্যায় 3, খুবই চমৎকার একটা অধ্যায়, পরিমাণগত রসায়ন। এখানে পরিমাণ নির্ণয় করবো সবকিছু, তাই না ভাইয়া, কি কি পরিমাণ কিভাবে দেখো, রাসায়নিক গণনা সংক্রান্ত, এটা হচ্ছে তোমাদের 9-10 বেসিকটা আর কি, বেসিক্যালি লিমিটিং বিক্রিয়ক, তারপর হচ্ছে মোলের আলোচনা, আয়তন, এগুলো নিয়ে আলোচনা। সো এগুলোতে দেখো প্রচুর এমসিকিউ আসে। এখানে ঝামেলাটা হয় কনভার্সনে আর হ্যান্ড ক্যালকুলেশন, এই যে ম্যাথ আসা মানে হ্যান্ড ক্যালকুলেশন একটু ক্রিটিক্যাল দিয়ে দেয়, সেই জন্য এটা ভালো মতো প্র্যাকটিস করতে হবে। দেখো রিটেনেও আসে, এমসিকিউ তো আসে। সমীকরণ বিষয় গণনা, ওই যে ওগুলো সেম কথাবার্তা, সমীকরণ বিষয় গণনা ধরো স্টোইকিওমেট্রি আর কি, হ্যাঁ, যে তোমাকে একটা সমীকরণ দিয়ে দিবে, সমীকরণ থেকে তুলনা করে উত্তর বের করতে হয়। সো এখান থেকে দেখো ভালো পোর্শনের
এমসিকিউ রিটেন আসে। ঘনমাত্রা সংক্রান্ত, এই ঘনমাত্রা যে ভালো মতো বুঝে সে তো পুরো সবকিছুই ভালো মতো বুঝবে। সো ঘনমাত্রা বললে মোলারিটি, মোলালিটি, পিপিএম, তাই না, পিপিবি, পিপিটি, এরকম যা যা আছে আর কি, সবগুলা থেকে মোটামুটি ঘোরাফেরা কোশ্চেন কনভার্সন আকারে দিয়ে দেয়। আর এটা কি থাকে, লঘুকরণ, ওরকম আর কি। হ্যাঁ, সো দেখো এখানে 81টা কোশ্চেন, খেয়াল করছো, প্রচুর পরিমাণে। এখানেই ভুলটা করে বেশি, 2 গুণ দিব না, 2 গুণ দিব না, স্কোয়ার করবো না, করবো না, এই আর কি। আবার রিটেনও কিন্তু আসছে। তারপর দেখো এসিড ক্ষার টাইট্রেশন সংক্রান্ত, ওই যে একটা এসিড নিলে একটা ক্ষার নিলে পূর্ণ প্রশমন করতে কতটুকু কি লাগবে, যেই ম্যাথগুলো, যে এসিড ক্ষার বলো, জারণ বিজারণ আছে যেগুলা, বা আয়োডোমিতে যেগুলো আমরা করছি মানে এইচএসসিতে, আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠাও লাগছে, বিশাল বড় বড় ম্যাথ, এগুলো আমরা এক লাইনে করবো, 1 বা 2 লাইনে সর্বোচ্চ। এগুলো শর্টকাট আছে, বুঝে বুঝে করবো ইনশাল্লাহ। সো এগুলো নিয়ে টেনশনের কোনো কারণে, প্রশ্ন দেখো খালি, এসিড ক্ষার থেকে 45, জারণ বিজারণ থেকে 77, আইডি থেকে হচ্ছে 3টা, আবার রিটার্নও আসছে। সো এগুলো নিয়ে নিশ্চিন্ত থাকবে। সমতাকরণ আমাদের সবার একটু কম বেশি ভুল হয়, এগুলোরও ট্রিক আছে, জাস্ট বেসিকটা আগে বুঝে ট্রিকটা শিখে ফেলবো, সব ইজি ইনশাল্লাহ। টেনশনের কোনো কারণ নেই, জাস্ট কিছু জিনিস একটু মনে রাখা লাগে, আর কিচ্ছু না। সো এগুলো দেখো, এত এত পোর্শনে ম্যাথ আসতেছে, এত এত পোর্শনে এমসিকিউ আসতেছে, রিটার্ন আসতেছে, এগুলো অ্যান্সার করা কিন্তু সহজ। কেন? যদি আমরা জাস্ট পোর্শনটা ধরতে পারি, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, এগুলো আমরা অলরেডি এইচএসসিতে পড়ছি, জাস্ট একটু অন্য ট্রিকে অ্যাপ্লাই করবো আর কি। এইচএসসির জ্ঞানটাই থাকবে, পাশাপাশি একটু শিখবো কিভাবে শর্ট করে আনা যায়, এই। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে ফাইনাল আমাদের চ্যাপ্টার তড়িৎ রসায়ন, ইলেকট্রোকেমিস্ট্রি। সো এখানে দেখো কি আছে, ফার্স্টে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, ওই যে কাপ্পা লাম্বা, হ্যাঁ লামডা, সরি কাপ্পা লামডা, তারপর মিউ, এগুলা বলি যে আমরা। এই জিনিসগুলা দেখো এমসিকিউ আসছে 14টা, রিটেন আসছে একটা। এগুলা হচ্ছে একটু ক্রিটিক্যাল করতে চাইলে দিয়ে দেয়, সূত্রগুলো দিয়ে সরাসরি ম্যাথ করে ফেলা যায়, সহজ, ইজিলি কাটাকাটি করা যায়, সবই সহজ। একটু ক্রিটিক্যাল করতে চাইলে হয়তো সংজ্ঞাও দিয়ে দিতে পারে, বুঝছো না, এই। সো এগুলো মোটামুটি দেয় একটু ক্রিটিক্যাল করার জন্য। তড়িৎ বিশ্লেষণ কোষ, রাসায়নিক কোষ, এই যে এগুলো সংজ্ঞা টাইপের জিনিস, নিচের কোনটা তড়িৎ বিশ্লেষণ কোষের কাজ, রাসায়নিক কোষের কাজ, বুঝছো না, একটা তড়িৎকে রাসায়নিক শক্তি, একটা রাসায়নিককে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, এরকম আর কি। সো এই জিনিসগুলো হালকা পাতলা একটু দেখে রাখা, এক্সাম্পলগুলো দেখে রাখা, হ্যাঁ অল্প অল্প কোশ্চেন কিন্তু আসে এগুলো থেকে। তো বেশি কোশ্চেন আসে, সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র, W = ZIT নাকি। তো এখান থেকে যত ধরনের সূত্র, ওই যে Q = NEF বা যা যা আছে, যত ধরনের সূত্র আছে, N = IT/EF, এই সমস্ত সূত্র দিয়ে বেশ ভালো রকমের কোশ্চেন এখানে আসে, দেখো 36টা, সবচেয়ে বেশি। সো এই টপিকটা আমরা কিন্তু ইন্টারে অনেক বেশি মন দিয়ে পড়ি, এখান থেকে কিন্তু সিকিউ আমরা অ্যান্সার করছি অলরেডি, এবং এই টপিকটা থেকে কিন্তু মোটামুটি যেটা বলা যায়, প্রশ্ন আসে তুলনামূলক বেশি, বাট ওই যে ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হয়, সো তখন আমরা ভয় পেয়ে যাই। ভয় পাওয়া যাবে না, বেশি বেশি হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে, কাটাকাটি শিখতে হবে। ফাইনালি তড়িৎ বিভব, কোষ বিভব, গিবসের মুক্ত শক্তি, কোষ বিভবের সম্পর্ক সংক্রান্ত আলোচনা, এগুলোও তুলনামূলক সহজ। ই সেল, ইনট সেল, এগুলো দেওয়া থাকবে, পাত্রে রাখা যাবে কি যাবে না এগুলো দেওয়া থাকবে। তারপর ই সেলের বের করতে দিবে, বাট ওই তো ক্যালকুলেশনগুলো ইজিয়ার দিবে, যেন কাটাকাটি গিয়ে খুব সহজ অ্যান্সারগুলো থাকে। আর মোস্টলি ভাইয়া ইনট সেল বের করলেই হয়ে যায়, ই সেল পর্যন্ত যাওয়া লাগে না, মোস্টলি লাগে না। রিটার্ন থাকলে হয়তো তুমি রেখে দিতে পারো, বা এমনভাবে ডিজিটগুলো থাকবে যেগুলো তুমি পারবা, যেহেতু পিএইচ এর কিছু শর্টকাট তোমরা জানবা, যে লগ এতর ভ্যালু কত, এতর ভ্যালু কত, এইভাবে তুমি করে ফেলতে পারবা ইজি। ফাইনালি নার্নস সমীকরণ সংক্রান্ত সমস্যা, এগুলো আসলে এমসিকিউতে জাস্ট দেয় যে কয়টা ইলেকট্রন আদান প্রদান হইলো, হ্যাঁ এটার হচ্ছে কোনটার কি, বা ওই যে ই এর ভ্যালু বাড়লে কিউ এর ভ্যালু কমবে না বাড়বে, কি হবে না হবে, হ্যাঁ এই টাইপের সংক্রান্ত সমস্যাগুলো পরীক্ষায় দেয়, যে 3টা কোর্স দেওয়া আছে, 3টার হচ্ছে ই এর ভ্যালু এরকম, কিউ এর ভ্যালু কত, বা কিউ এর ভ্যালু এরকম, ই এর ভ্যালু কত, এই টাইপের কোশ্চেন দিয়ে দেয়। সো এগুলোর তুলনামূলক ইজি। বাট আশা করি আমরা সবাই এই যে পুরা সব চ্যাপ্টারগুলো যে দেখলাম কেমিস্ট্রির, আমাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে যে কোন টপিকের কেমন গুরুত্ব, কেমন টাইপের প্রশ্ন আসতে পারে, বা কিভাবে কি। সো আমি ভাইয়া বলবো, দেখো ভাইয়া, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুবই কম্পিটিটিভ একটা এক্সাম। সো এখানে ভয় পাওয়া একদমই যাবে না, মনে রাখতে হবে তোমার মধ্যে যোগ্যতা আছে, তুমি অবশ্যই পারবা, একটু কষ্ট করতে হবে, এবং অনেক বেশি লাগ দরকার এখানে। এজন্য সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, সবাইকে সম্মান দিতে হবে, এবং সৃষ্টিকর্তার কাছে বারবার তোমার মনের ইচ্ছাটা বলতে হবে। ইনশাল্লাহ তুমি তোমার লক্ষ্যে পৌঁছাইতে পারবে ভাইয়া, টেনশনের কোনো কারণ নেই। কারণ তুমি যদি পরিশ্রম করো ভাইয়া, ইনশাল্লাহ তুমি একসময় ভালো করবাই। এখন শুরুতে যদি একটা ভালো বিশ্ববিদ্যালয় পেয়ে যাও, তোমার জীবনের স্ট্রাগলটা একটু কম হবে, এটাই। সো ভাইয়া, এটা আমাদের আজকের মতো শেষ। আশা করি ভাইয়া তোমাদের এক্সামটা খুবই ভালো হবে।